কক্সবাজারে রোহিঙ্গা সমাবেশ থেকে নিজ দেশে ফেরার আকুতি, এখনো পরিবেশ নেই বললেন ইইউ রাষ্ট্রদূত। আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 10 বছরও টুটি গায় আর বাংলাদেশের মাঝে আতাইতো না। Please stand with us, raise your voice for justice, protect our rights. মানবাধিকার লঙ্ঘনের কারণে এখনই টেকসই প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছে না ইউরোপীয় ইউনিয়ন। মিয়ানমারের সাথে কথা বলবেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একই আশ্বাস দিয়েছে। চীনের যুদ্ধ বিমান ক্রয়ে খসড়া চুক্তি প্রস্তুত, জানালেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনাকে প্রত্যর্পণে বিচার বিভাগের উপর দায় চাপাচ্ছে ভারত, বললেন তথ্যমন্ত্রী। সংবিধান মেনেই শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জানালেন আইনমন্ত্রী। প্রত্যাহার করেছেন যুক্তরাজ্যের নাগরিকত্ব। এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। কাউন্সিলর একরাম হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এমপি বদি, র্যাবের সাবেক ডিজি আনোয়ার সহ 4 জনকে। হাসিনা সহ পলাতকদের হাজির হতে বিজ্ঞপ্তি দেবে প্রসিকিউশন। রংপুরে 4 মার্ডার ঘিরে ধোঁয়াশা কাটছে না, ধর্ষণের আলামত ছিল না, জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক। মরদেহ বিকৃতির জন্য অতিরিক্ত গরমের কথা বলছে পুলিশ। মৃত্যুর 42 থেকে 44 ঘন্টা পরে আমরা এই মৃতদেহগুলো কাছে গেছি এবং তাপমাত্রা ছিল 40 ডিগ্রির আশেপাশে ওই সময়গুলো, এবং হিউমিডিটি ছিল প্রচুর। এই সময় খুব দ্রুত ডিকম্পোজের ঘটনা। অত্যাবশ্যকীয় 295 ওষুধের তালিকা বাতিলের সমালোচনা বিশেষজ্ঞদের। স্বাস্থ্যসেবা সামর্থ্যের মধ্যে রাখতে সরকারি ওষুধের ব্যবহার বাড়ানোর পরামর্শ। ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে নজিরবিহীন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের। 47 বছর পর সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে রেহাই সিরিয়ার। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। বাংলাদেশে অনুপ্রবেশের 9 বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে সমাবেশ করেছেন রোহিঙ্গারা। সমাবেশ থেকে তারা নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান। রাখাইনে রোহিঙ্গাদের উপর জান্তা বাহিনীর বর্বর হত্যাযজ্ঞ বন্ধে পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান। সকাল থেকে এভাবেই উখিয়ার ক্যাম্প 4 এক্সটেনশনের ফুটবল মাঠে জড়ো হতে থাকেন রোহিঙ্গা শরণার্থীরা। সমাবেশে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী তাদের উপর যে হত্যাযজ্ঞ নির্যাতন চালিয়েছে সেই গণহত্যার চিত্র তুলে ধরেন রোহিঙ্গারা। বছরও গিয়ে 10 বছরও টুটি গায় আর বাংলাদেশের মাঝে আতাইতো না। একই বাদে আর জায়গায় ট্যাং দি পারি আর ডেপ্লোমেসির হনতে জানি হারি দিয়ে আর দেখি রে হন সেফটি সিকিউরিটি ডিগনিটি আর এনালয়ের অবস্থা বলে সাহায্য বাজে আর কিছু সাহায্য নয়। রোহিঙ্গা নেতারা বলেন মিয়ানমারে নিজ দেশে ফিরতে চান তারা। প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য বিশ্বের বিভিন্ন দেশ, জাতিসংঘ এবং দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। On 25 August 2017, a brutal campaign of violence devastated Rohingya communities. Please stand with us, raise your voice for justice, protect our rights, and help us return home with hope. We want to return home safely, dignity and sustainable solution. মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী এখনও হত্যাকাণ্ড চালাচ্ছে উল্লেখ করে এই বর্বরতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ গ্রহণের দাবি জানান রোহিঙ্গারা। আর তো ক্লিয়ার রুট ম্যাপ আছে আজিয়াইও আর এটা হতাম মারে বেশদ্দ হম কনফিডেন্সলি আর হতাইন হই আর রিকোয়েস্ট করলাম আজিয়া ইন্টারন্যাশনাল কমিউনিটিরে, বাংলাদেশ গভর্নমেন্টরে, পাবলিকরে আর ফুয়াতি কালেক্টিভ কোঅপারেশন লইরে আর মশলা গানোর একখান সলিউশন নালাই বললা। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। শেখ হাসিনা সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই রোহিঙ্গা সংকটের সমাধান হয়নি। বিএনপি সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে ঢাকায় আলাদা অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নেই, সেখানে এখনও মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতা অব্যাহত আছে।
2017 সালে মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযান ও সহিংসতার মুখে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। পেরিয়ে গেছে 9 বছর, প্রত্যাবাসন এখনো অনিশ্চিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই রোহিঙ্গা সংকট 10 বছরে গড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা সহ সংকট সমাধানে বিএনপি সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে বলেও জানান শামা ওবায়েদ। বাংলাদেশ সরকার এই সমস্যা সমাধানে রাখাইন স্টেটের সাথে, আরাকানের সাথে এবং মিয়ানমার বর্তমান সরকারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ ডায়ালগ কিন্তু চলছে। রিসেন্টলি মাননীয় প্রধানমন্ত্রী যে সফর হয়েছে চীন এবং মালয়েশিয়া, সেখানে চীনের প্রেসিডেন্ট খুবই জোরালো গলায় ওনারা বলেছেন যে ওনারা চেষ্টা করবেন এই সমস্যা সমাধানে এবং বাংলাদেশকে সহযোগিতা করবেন, মিয়ানমারের সাথে কথা বলবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একই আশ্বাস দিয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, রোহিঙ্গা সংকট সমাধানের চূড়ান্ত লক্ষ্য হল প্রত্যাবাসন। সেটি হতে হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ, স্বেচ্ছামূলক এবং টেকসই। সীমান্তের ওপারে সামরিক সংঘাত, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে এখনই টেকসই প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছে না ইউরোপীয় ইউনিয়ন। সীমান্তের ওপারে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, তবে প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে এখন থেকেই রাজনৈতিক ও কূটনৈতিক প্রস্তুতির উপর জোর দিতে চাই আমরা। ফিরে যাওয়া রোহিঙ্গাদের নাগরিক ও আইনগত অধিকার কি হবে, পরিচয়পত্র থাকবে কিনা, নাগরিকত্ব কিভাবে নিশ্চিত হবে, এসব প্রশ্নের সমাধান আগেই নিশ্চিত করা দরকার। রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগের বাইরে চলে না যায়, সেটিও নিশ্চিত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। শুধু রোহিঙ্গা নয়, কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তা দিচ্ছে ইইউ। রোহিঙ্গারা যতদিন এখানে থাকবে ততদিন কিভাবে একটি টেকসই উপায়ে তাদের সহায়তা করা যায়। তবে সংকটের সমাধানে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনকে সমর্থন করি আমরা। এই মুহূর্তে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই বলেও জানান ইইউ রাষ্ট্রদূত। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 9 বছর পার হলেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। কবে নাগাদ প্রত্যাবাসন শুরু হবে তাও অজানা নীতি নির্ধারকদের। আপাতত এই সংকট সমাধানে চীনের উপর আস্থা রাখতে চায় বাংলাদেশ। আশা, ভূরাজনীতির কৌশলগত কারণে ঢাকা, বেজিং, মিয়ানমার ত্রিপক্ষীয় উদ্যোগে খুলতে পারে সমাধানের পথ। আর প্রায় 15 লাখ মানুষের এই সংকটকে আন্তর্জাতিক পরিসরে আলোচনায় রাখা বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন বিশ্লেষকরা। 25 অগাস্ট 2017 সীমান্ত দিয়ে এক ধাক্কায় কয়েকদিনের মধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রাণভয়ে পালিয়ে আসে লাখ দশেক রোহিঙ্গা। তারপর নানা উদ্যোগ। প্রথম দফা মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক অ্যারেঞ্জমেন্ট সই, তারপর IOM না জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR তা নিয়ে দ্বিধা। 2019 সালে এসে নিউ ইয়র্কে ঢাকা, বেইজিং, নেইপিদো ত্রিপক্ষীয় উদ্যোগেও কাজের কাজ হয়নি কিছুই। প্রথম দফায় 80,000 আর সম্প্রতি 3 লাখের মতো রোহিঙ্গাকে মিয়ানমারের নাগরিক বলে স্বীকৃতি ছাড়া এই ইস্যুতে তেমন কোনো প্রাপ্তি নেই বাংলাদেশের। অন্তর্বর্তী সরকারের সময় জাতিসংঘ মহাসচিবকে নিয়ে প্রত্যাবাসন শুরুর আশাবাদের কথাও শুনিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 4 বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরেও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করে চীন। ভূরাজনীতির জটিল নানা সমীকরণে এই ইস্যুতে বেইজিংয়ের দিকেই তাকিয়ে ঢাকা। I'm very hopeful with the strategic partnership that we have with China, our strong friends, especially the relationship that has strengthened between our Honorable Prime Minister Tariq Rahman and President Xi Jinping. তাদের ব্যক্তিগত সম্পর্ক এই জিনিসটাকে একটা জায়গা করে দিবে আলাপ আলোচনা, এবং মায়ানমার গভর্নমেন্টের সাথে কাজ করে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারবো। সব মিলিয়ে 15 লাখেরও বেশি মিয়ানমারের নাগরিকের দায়ভার এখন বাংলাদেশের কাঁধে। তাদের ভরণ পোষণে বৈশ্বিক সহায়তাও কমতে কমতে
অর্ধেকে দাঁড়িয়েছে। এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়ায় খানিকটা আশার আলো দেখছে ঢাকা। What is a volatile world? Crisis after crisis আমরা দেখি the attention span of moving from crisis to crisis also unfortunately moves on very quick. I am very hopeful আমরা এই রোহিঙ্গা ক্রাইসিস আবার ওয়ার্ল্ডের অ্যাটেনশনে নিয়ে আসতে পারবো আমাদের 81st সেশনের প্রেসিডেন্সি অফ দি ইউএন জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে। রোহিঙ্গা সংকটের নানা প্রভাবে বাংলাদেশ বিপর্যস্ত উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, প্রত্যাবাসন চেষ্টার পাশাপাশি রোহিঙ্গারা যেন জাতীয় আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। চীন যেহেতু মনে করে যে বাংলাদেশকে কেন্দ্র করে এবং বাংলাদেশ মিয়ানমার চীন মিলে একটা অর্থনৈতিক করিডোর বা এখানে বাণিজ্য এবং অন্যান্যভাবে উপকৃত হওয়ার অনেক সুযোগ আছে, সেজন্য আমরা মনে করছি যে চীন হয়তো এই শরণার্থী সমস্যাটার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে এবং এখানে প্রত্যাশাটা আমাদের অনেক বেশি। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের হত্যা ও জাতিগত নিধনের দায়ে চলমান বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করারও তাগিদ বিশ্লেষকদের। 2017 থেকে 2026 গেল 9 বছরে রোহিঙ্গা সংকটের সমাধানে নেয়া বিভিন্ন উদ্যোগ শেষ পর্যন্ত কেন সফল হলো না তা পর্যালোচনা করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন সেই সাথে আগামী দিনগুলোতে এই ইস্যুর সমাধান বাংলাদেশ কিভাবে করবে তারও পথ খোঁজা জরুরি। আর সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনার যে কূটনৈতিক প্রচেষ্টা তাও সরকারের অগ্রাধিকারে রাখার তাগিদ দিচ্ছেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং ক্যাম্প, কক্সবাজার। চীনের জে-10সি যুদ্ধবিমান কিনতে নেগোসিয়েশন মিটিংয়ের জন্য খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে বাংলাদেশ, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সমরাস্ত্র ক্রয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আর তথ্যমন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণে ভারত সরকার রাজনৈতিকভাবে দায় না নিয়ে বিচার বিভাগের উপর চাপাচ্ছে। সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য মন্ত্রণালয়ের 3 নীতি নির্ধারক বলেন, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট সমাধানে সরকার নানা ব্যবস্থা নিচ্ছে, এক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। ভারতের বিরুদ্ধে 2025 সালে আকাশযুদ্ধে চীনা জে-10সি যুদ্ধবিমান ব্যবহার করে সাফল্য পেয়েছিল পাকিস্তান। নতুন ধরনের এই চীনা যুদ্ধবিমান এমন প্রাণঘাতী যে আকাশ ও স্থলপথে আঘাত হানার ক্ষেত্রে সমান দক্ষ। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশও সামরিক ও প্রতিরক্ষা বিষয়ে পূর্বের নীতি পরিবর্তন করছে, সেই পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বাংলাদেশকে যে আমরা বলি নতুনভাবে স্বাধীন হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা কেন বলি? কারণ বাংলাদেশ তার বৈদেশিক নীতি, সামরিক নীতিতে স্ট্র্যাটেজিকলি তার ইন্টারেস্টের সিদ্ধান্ত একসময় নিতে পারতো না। আমরা আসলে স্বাধীন হয়েছে ওই অর্থে। আমরা জে-10 ফাইটার কিনবো, এটা হয়তো কোনো একটা সময় বা অন্তত আলোচনা চালাচ্ছি, আমরা সেদিকে এগোচ্ছি, এটা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সম্ভব ছিল না। এর অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য চীন থেকে জে-10সি যুদ্ধবিমান কেনা সহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন সমরাস্ত্রে বিমান বাহিনীকে সাজাতে চায় সরকার। ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ জে-10। খসড়া চুক্তিপত্র হয়েছে, আমরা জে-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে, এই ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি। বিভিন্ন মডেলের 4th প্রজন্মের MRCA মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি সিস্টেম সহ এগুলো চলমান রয়েছে। এই অর্থ বছরে বাজেট সাহায্য পাওয়া গেলে সেটা করা হবে, আদারওয়াইজ পরের বাজেটে এটা চলে যাবে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাকে ফিরিয়ে দেয়া নিয়ে বাংলাদেশ ভারত 2 দেশের টানাপোড়েনে থেমে আছে প্রধানমন্ত্রীর ভারত সফর। এ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা সহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা। ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য ওই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একই, শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। এর আগে তথ্য মন্ত্রণালয়ের 3 নীতি নির্ধারক গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট সহ চলমান নানা ইস্যু নিয়ে কথা বলেন। জানান, সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার।
কোনো ডিলার তার প্রতি অ্যালটেড যে পরিমাণ সার আছে সেটা তারা উত্তোলন করছেন না। এই ধরনের কিছু ঘটনার কারণে কোনো জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে, তবে আমরা আশা করি এটা খুব বেশি কন্টিনিউ করবে না। শিল্পোক্তাদের কারখানা টিকিয়ে রাখতে গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন না দিয়ে 12 মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। যে গত 6 মাসে গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি গণমাধ্যমে ফোন করেনি। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। কালচারাল বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে একটা গোষ্ঠী সবসময় এরকম করে, কিছু মানুষ এরকম ওভার অ্যাক্ট করে। ইট ইজ ওকে, ইনশাল্লাহ আইন তার নিজস্ব গতিতে চলবে, and we will take care of it. তথ্যমন্ত্রী বলেন, সাংস্কৃতিক বিষয়ে বাধা বিঘ্ন দেওয়ার মানসিকতা নেই সরকারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির, জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, সংবিধান মেনেই শপথ নিয়েছেন তিনি। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাগেরহাটে মিরাজ শেখকে গুমের ঘটনায় কোস্টগার্ডের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, স্বাধীনভাবে তার তদন্ত হবে। সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, দরিদ্র ও বঞ্চিতদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে সরকার। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে সশ্রদ্ধ চিত্তে শপথ। পররাষ্ট্র উপদেষ্টা থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির। শৈশব সহ কর্মজীবনে পুরোটাই তিনি কাটিয়েছেন ব্রিটেনে। ব্রিটিশ নাগরিক হিসেবে করেছেন রাজনীতি ও রয়েছে প্রশাসনিক কাজের অভিজ্ঞতাও। এই অবস্থায় বাংলাদেশের প্রতিমন্ত্রী হিসেবে তার শপথ ঘিরে ওঠে দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন। আমি বাংলাদেশি, মাই বাংলাদেশিজম এন্ড মাই স্ট্যান্ড। দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে হুমায়ুন কবির গণমাধ্যমকে সরাসরি জবাব না দিলেও আইনমন্ত্রী এর ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, এক্ষেত্রে সংবিধান ও আইনের কোনো লঙ্ঘন হয়নি। এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। বিএনপি সরকারের 6 মাস পেরিয়েছে। এরই মাঝে দেশে গুম, ক্রসফায়ার ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। বলেন, কোস্টগার্ডের বিরুদ্ধে বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগ থাকলেও এর স্বাধীন তদন্ত হচ্ছে। গুমের শিকার পরিবারকে আইনি সহায়তাও দেয়া হচ্ছে। বাগেরহাটে একটা গুমের ঘটনার অভিযোগ এসেছে কোস্টগার্ডের বিরুদ্ধে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত হবে। ওই ঘটনাকে কেন্দ্র করে ভিকটিম ফ্যামিলিগুলো যে ওখানে সরকারি স্থাপনায় হামলা করেছে তার জন্য মামলা হয়েছিল, সেটাও ইন্ডিপেন্ডেন্টলি চলবে। সেই মামলায় 12 জন সম্ভবত আসামি ছিলেন, তাদের আইনজীবী দেওয়ার ক্ষমতা ছিল না। আমাদের লিগ্যাল এইড ডিজিকে বলার পর 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনজীবী দিয়ে তাদের জামিনের ব্যবস্থা আমরা করেছি। এখানে গুমের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, পলিটিক্যাল পারসিকিউশনের সংস্কৃতি বন্ধ করা হয়েছে। এর আগে মহিলা ও শিশু বিষয়ক এবং আইন মন্ত্রণালয়ের 3 অধিদপ্তরের মধ্যে দরিদ্র ও বঞ্চিত নারী শিশুদের আইনি সহায়তা সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর হয়। এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাবে তারা। 11 বছরের একটি বাচ্চা, এই মেয়েটিকে রেপ করা হয়েছিল এবং এইটার কারণে তিনি অন্তঃসত্ত্বা হন এবং আমরা জানি যে এই মেয়েটিকে ওখান থেকে তুলে নিয়ে আজ পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা, তার বাচ্চাটাকে সহায়তা দিতে আমাদেরকে কতটুকু কষ্ট করতে হয়েছে। তো লিগ্যাল এইডের সাপোর্ট ছিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মেয়েটা আমাদের সেফ হাউসে আছে। মানুষের যে কষ্ট, মানুষের যে দুর্ভোগ, মানুষের যে তার প্রতি অন্যায় বা আচরণ হলে সেইটার প্রতিকার পাওয়ার, এবং সেইটা সবসময় যে কোর্টেই হইতে হবে সেটা না, কিভাবে আরবিট্রেশনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সামাজিকভাবে সমাধান করা যায়। মন্ত্রীরা বলেন, বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, এই লক্ষ্যে কাজ করছে সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পাল্টা প্রশ্ন ও মন্তব্যকে শুট দ্য মেসেঞ্জার
প্রবণতার একটি উদ্বেগজনক দৃষ্টান্ত বলছে টিআইবি। সংস্থাটি মনে করে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ মুক্ত গণমাধ্যম ও জনগণের তথ্য জানার মৌলিক অধিকারের প্রতি সরাসরি হুমকি। এক বিজ্ঞপ্তিতে টিআইবি জানিয়েছে, সোমবার প্রথম কার্যদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে তার ব্রিটিশ নাগরিকত্ব এবং তা ত্যাগ না করে মন্ত্রিত্ব গ্রহণের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন করেন। সরাসরি উত্তর না দিয়ে তিনি উল্টো সিলেটের আঞ্চলিক ভাষায় সাংবাদিকদের প্রতি আক্রমণাত্মক প্রশ্ন ছুড়ে দেন। প্রতিমন্ত্রীর এই প্রতিক্রিয়ায় তীব্র উদ্বেগ প্রকাশ করে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব ধারণ করে কেউ মন্ত্রী পদে আসীন হতে পারেন না। নাগরিকত্ব ত্যাগের সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য জনগণের সামনে পেশ করার পরিবর্তে প্রশ্নকর্তা সাংবাদিক ও গণমাধ্যমকে উপহাস করা এবং তাদের উপর দায় চাপানোর চেষ্টা সত্য এড়ানোর কৌশল। কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুলকে ক্রস ফায়ারে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি, র্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ সহ 4 জনকে। মামলায় পলাতক শেখ হাসিনা সহ 7 আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রসিকিউশন। এদিকে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে 7 জনকে। হ্যালো 2018 সালের 26 মে রাতে কক্সবাজারের টেকনাফে মেয়েকে ফোনে রেখে হত্যা করা হয় ওয়ার্ড কাউন্সিলর একরামুল হককে। বলা হয় বন্দুকযুদ্ধ। ওই ঘটনার অডিও রেকর্ড সামনে এলে তোলপাড় হয় দেশ জুড়ে। সে মামলায় সেনা হেফাজত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদকে। গ্রেপ্তার আসামি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও সাবেক র্যাবের মহাপরিচালক আনোয়ার লতিফ খান ও সাবেক এমপি আব্দুর রহমান বদিকেও নেওয়া হয় ট্রাইব্যুনালে। একরামুল হক হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন। 4 জনকেই গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই র্যাব কর্তৃপক্ষ যারা আজকে এটা আসামি হয়েছে তার নেতৃত্বে আরও অসংখ্য ঘটনা ওখানে ঘটেছে। এছাড়া এই মামলায় অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেন ট্রাইব্যুনাল। এ মামলায় গত 26 জুলাই শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। পুঙ্খানুপুঙ্খভাবে এটা বিচার বিশ্লেষণ করেছি, রিপোর্টটা আমি দেখেছি, সাক্ষ্য প্রমাণ দেখেছি, ঘটনাটা আমি পর্যালোচনা করেছি। কাউন্সিলর একরাম হত্যা মামলা এটা একটি ইন্ডিভিজুয়াল ঘটনা নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাভারে আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিজ সহ 7 জনকে গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 13 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেন ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধান। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাৎকালে বাহিনী প্রধানরা দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভকামনা জানান। তারা নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট সমাধান সহ 6 দাবিতে 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে 11 দলীয় ঐক্য। পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরে হবে এই কর্মসূচি, জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে সংবাদ সম্মেলনে জোটের কর্মসূচি তুলে ধরেন তিনি। জানান, সকাল 7টায় শাপলা চত্বরে সমবেত হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন জোটের নেতৃবৃন্দ। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে পথে পথে বিভিন্ন জায়গায় হবে সভা। গোলাম পরওয়ার জানান, আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ। এ সময় বিএনপিরও সহযোগিতা কামনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। লং মার্চে মহাসড়কে কিছুটা যানজট হতে পারে বলে আগাম ক্ষমা প্রার্থনা করেছে জামায়াত। গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। বিদ্যুৎ, তেল, গ্যাস ও
দেশে বিরাজমান সার সংকট নিরসন, এই 6টা দাবি আমরা আমাদের প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে আমরা উল্লেখ করেছি। আমাদের ক্যাম্পেইনে, প্রচার প্রচারণায় চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। রংপুর নগরীতে তালাবদ্ধ নিজ বাড়িতে শিক্ষক পরিবারের 4 জন খুনের ঘটনায় অ্যাসিড কিংবা দাহ্য পদার্থ ব্যবহার হয়নি বলে দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের। পাওয়া যায়নি ধর্ষণের আলামতও। মরদেহ বিকৃতির জন্য অতিরিক্ত গরমের কথা বলছে পুলিশ। সবকিছুকেই সন্দেহে রেখে আলামতের ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত সংস্থাগুলো। এদিকে বদ্ধ জায়গার পরিবর্তে ছাদে ইয়াবা সেবনের বিষয়েও ব্যতিক্রম বলে আখ্যা পুলিশের। এখন পর্যন্ত তদন্তে 2 জনই কিলিং মিশনে অংশ নেয় বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। রংপুর জেলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, কন্যা ও পুত্রকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ দাস এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে দেওয়ার দাবি করছে পুলিশ। ময়নাতদন্তকারী চিকিৎসকের দাবি, হত্যাকাণ্ডের সময় কোনো অ্যাসিড বা দাহ্য পদার্থ ব্যবহার হয়নি, পাওয়া যায়নি ধর্ষণের কোনো আলামত। না ওটা বডিটা কথা ছিল তো, যখন এটা সোয়াবটাকে নিতে বলা হয়েছে তখন সে এটা যখন নিচ্ছে তখন ওখান থেকে কিছু ডিসচার্জের মতো আসে, তার কাছে এটা এরকম মনে হয়েছে। কিন্তু ওটা তো আমরা পরীক্ষায় পাঠিয়েছি, ওটা তো আর আমাদের চোখের টাকা বলে দেওয়া যাবে না, ওটা আমরা পরীক্ষায় পাঠিয়েছিলাম এবং সেই পরীক্ষায় যেটা পাঠিয়েছিলাম সেটা রিপোর্ট নেগেটিভ এসেছে। যে কারণে আমরা যা চিন্তা করছি সেটা না। সিআইডি বলছে, প্রিয়মের পাশে তরল, আগামী চক্রবর্তীর মুখ কালচে হওয়া এবং গণপতি ও তার স্ত্রী প্রীতিলতার মরদেহ ছিল বিভৎস। এছাড়াও ঘরে ইয়াবা সেবন, সিগারেটের টুকরো, ফয়েল সহ আরও কিছু আলামত সংগ্রহ করে সিআইডি। জানানো হয়, ডিএনএ ও ফরেনসিক প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে আরও কেউ জড়িত ছিল কিনা। তবে পুলিশের দাবি, অতিরিক্ত গরমে বিকৃত হয়েছে মরদেহ। আমি কিন্তু আয়োগকে 4টা ইনস্ট্রাকশন দিয়ে আসছি, লিখিত ইনস্ট্রাকশন। একটা হলো মৃত্যুর সময়, মৃত্যুর কারণ, কোনো ধর্ষণের ঘটনা ছিল কিনা এবং কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছিল কিনা। একেবারে আমি কিন্তু তাকে লিখে দিয়ে আসছি যে এগুলি আপনি অবশ্যই ফরেনসিক পোস্টমর্টমের যখন আপনি পাঠাবেন আপনার রিকোয়ারমেন্ট এগুলি থাকবে ডাক্তারের কাছে। মৃত্যুর 42 থেকে 44 ঘন্টা পরে আমরা এই মৃতদেহগুলো কাছে গেছি এবং তাপমাত্রা ছিল 40 ডিগ্রির আশেপাশে ওই সময়গুলোতে এবং হিউমিডিটি ছিল প্রচুর। এই সময় খুব দ্রুত ডিকম্পোজের ঘটনা। পুলিশ কমিশনারের দাবি অনুযায়ী দেবু দাসের ঠিক এই বিল্ডিংয়ের দোতলার ছাদ থেকেই ঠিক এখান দিয়ে গণপতি চক্রবর্তীর ছাদের এই ওয়াল টপকিয়ে সিদ্ধার্থ এবং মুগ্ধ দাস ছাদে গিয়ে ইয়াবা খাচ্ছিলেন এবং সেটি টের পেয়ে গণপতি চক্রবর্তী যখন সেখানে আসেন, কথা কাটাকাটির এক পর্যায়ে গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। কিন্তু প্রশ্ন উঠেছে, খোলা ছাদে যেখানে বাতাস বহমান সেখানে ইয়াবা খাওয়া যায় কিনা। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিআইডি, পুলিশ ও আবহাওয়াবিদের সাথে কথা বলেছে যমুনা টেলিভিশন। ইয়াবা হচ্ছে আপনার সাধারণত মূলত যে বিভিন্ন স্পট থাকে যেখানে কয়েকজনে মিলেমিশে খাওয়া যায়, এই জায়গাগুলোতে খায়। আর সাধারণত বেশিরভাগ সময় ইয়াবাটা হচ্ছে বদ্ধ জায়গায় খায়। কিছু সময়ের জন্য সূর্যের আলো দেখা গিয়েছে, তবে ম্যাক্সিমাম সময়টাতেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তাপমাত্রা যেহেতু 36.2°C সর্বোচ্চ ছিল 21 তারিখে, 22 তারিখে, এ কারণে এই সময়টাতে ভ্যাপসা একটা গরম অনুভূত হয়েছে। তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টিও ভাবিয়ে তুলছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমরা তো পাইছি ওইখান থেকে, মানে পোল থেকে সংযোগ বিচ্ছিন্ন, পোল থেকে স্পার্ক। এখন এই যে মুগ্ধ এবং সিদ্ধার্থের বক্তব্য এইটা, বিদ্যুতের লাইনের বিষয়টা হচ্ছে তারা আমাদেরকে বলেছে যে তারা এই বাড়িটাকে অন্ধকার করার জন্য চলে যাওয়ার সময় এটা বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। এখন এটা ওরা মিটারের ওখানে কেটেছে, কিন্তু মিটারের ওখানে কাটার ফলে উপরে শর্ট সার্কিট হতে পারে, এটা টেকনিক্যাল বিষয়। সংগৃহীত আলামত এখনো পাঠানো হয়নি ফরেনসিক ল্যাবে। আদালতের অনুমতির পর পাঠানোর কথা জানায় সিআইডি ও পুলিশ। প্রতিবেদনের পর দেয়া হবে চার্জশিট। এইখান থেকে আপনার আসামি 2 জনের ডিএনএ স্যাম্পল নিতে হবে। এই ডিএনএ স্যাম্পল, এটা কোর্টের অর্ডার নিয়ে ডিএনএ স্যাম্পল নিতে হবে ওসিসি থেকে। এই 2টা নিয়ে আমাদের আলামত নিয়ে এরপরে ফরেনসিকে যেতে হবে।
মামলাটির তদন্তভার এরই মধ্যে মহানগর কোতোয়ালি থানা থেকে গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়েছে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী সন্তানদের হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন স্বজন ও শিক্ষক শিক্ষার্থীরা। দুপুরে জেলা স্কুল প্রাঙ্গণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন অভিভাবক ও নিহতদের স্বজনরা। বক্তারা বলেন, হত্যাকাণ্ডে শুধুমাত্র 2 জনই জড়িত নাকি আরও কেউ সম্পৃক্ত তা তদন্ত করে দেখতে হবে। পুলিশের উপর আস্থা রাখতে চান তারা। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতেরও দাবি জানান বক্তারা। এদিকে আজ মাছুয়াপাড়ায় নিজ বাড়িতে 4 জনের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে। আমি ওনাদেরকে অনুরোধ করছি যে আপনারা একটু বিষয়টাকে আরো ভালোভাবে তদন্তর মাধ্যমে আপনারা দেখেন যে এর পিছনে এই আরো কেউ জড়িত আছে কিনা। আমাদের একটাই চাওয়া, সুষ্ঠুভাবে আরো তদন্ত করে আমাদেরকে সঠিক বিচার পাওয়া যায়। আমরা চাচ্ছি সন্দেহাতীতভাবে প্রমাণিত ঘটনাটাকে উদ্ঘাটন করা, সত্যটাকে মানুষের সামনে তুলে ধরা। অত্যাবশ্যকীয় 295 ওষুধের তালিকা বাতিলের সমালোচনা করেন বিশেষজ্ঞরা। অংশীজনের সাথে আলোচনা না হওয়ার অজুহাতে পুরো তালিকা বাতিল অগণতান্ত্রিক বলে মন্তব্য তাদের। পাশাপাশি স্বাস্থ্যসেবা সামর্থ্যের মধ্যে রাখতে সরকারের নিজস্ব ওষুধের ব্যবহার বাড়ানোর পরামর্শ তাদের। তবে মূল্য নিয়ন্ত্রণের বিরোধিতা করেছেন ওষুধ শিল্প মালিকরা। তাদের মতে এই খাতের বিকাশ চাইলে নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। রোগীর ওষুধে সরাসরি ভর্তুকি দিতে পারে সরকার। সেরডাপ মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন তারা। উন্নয়নশীল দেশ হওয়ায় ওষুধের প্যাটার্ন বা মেধাস্বত্ব মূল্য দিতে হয় না বাংলাদেশি কোম্পানিগুলোর, যে কারণে উৎপাদন খরচ অনেকটাই কম পড়ে। তবু প্রায় অভিযোগ আসে অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে ওষুধের দাম, ফলে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যায় চিকিৎসা ব্যয়। অভিজ্ঞরা বলছেন, অন্তত জীবন রক্ষাকারী অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নিয়ন্ত্রণে থাকা উচিত। টাস্ক ফোর্স কেন করেছে, অ্যাডভাইজারি কাউন্সিল কেন করেনি? দিস টাইপ অফ ডিসকাশন ইজ ভেরি ইম্যাচিউর আন্ডারস্ট্যান্ডিং এর ফল। এইভাবে একটা ন্যাশনালি ইম্পর্টেন্ট ইস্যুগুলোকে চোর পুলিশ বা টম এন্ড জেরি খেলার তো কোনো অর্থ হয় না। অনেক নামকরা প্রফেসরদেরকে, এমনকি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদেরকেও আমার আত্মীয় আছে ওর মধ্যে, চায়না যাচ্ছে, ওষুধ কোম্পানি পয়সা দিচ্ছে, রিট্রিটে যাচ্ছে, ফ্যামিলি সহ ওষুধ কোম্পানি পয়সা দিচ্ছে, পরিবারের চাল ডাল নুন তেলের পয়সা দেয়, তার ওখানে যে হাসপাতালে যে লোকজন তাদের পয়সা দেয়। কেন বন্ধ করবেন এসেনশিয়াল ড্রাগের লিস্ট? আপনি কেন মূল্য নিয়ন্ত্রণ বন্ধ করবেন? এই দুটো প্যারালালি থাকতে হবে, অ্যালং উইথ দ্য কোয়ালিটি অফ দ্য মেডিসিন। সেখানে যেই 20% পপুলেশন ওষুধ কিনতে পারে না, সেখানে আপনি ভর্তুকি দিবেন। তাদের মতে স্বাস্থ্য ব্যয় সরকারের অংশ যৎসামান্য। সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এডিসিএলকে কার্যকর করে হাসপাতালে ফ্রি ওষুধ সরবরাহ বাড়ানোর তাগিদ দেন তারা। গোপালগঞ্জে ভ্যাকসিন প্ল্যান্ট কেন বন্ধ হলো জানি না, রাজনৈতিক কারণে মনে হয়। রাজনৈতিক কারণে একটা অঞ্চলের একটা কারখানা বন্ধ হয়ে যাবে, জমি অধিগ্রহণ করা হয়েছে, ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করা হয়েছে, মনে হয় যন্ত্রপাতিও চলে আসছিল, কাজে সেটাকে পুনরায় চালু করা উচিত। আপনি কিডনি রোগের চিকিৎসা কে করাতে পারবেন বলেন? কতজন করাতে পারবেন? এইখানে যারা বসে আছেন কতজন করাতে পারবেন? শখ আয় যারা করেন কেউ করাতে পারবেন না। তবে ফার্মাসিউটিক্যালস খাতের বিকাশে মূল্য নিয়ন্ত্রণ বড় বাধা বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে গেলে আমরা কি সেই কস্ট প্লাস সেই ফর্মুলাতে চলে যাব? এই ফর্মুলা বাস্তবায়ন করার শক্তি ডিজিডিএর নাই। এটা এতদিনও সায়েন্টিফিক্যালি করা হয়নি, কিছুটা আন্দাজে করা হতো যতটুকু রিভিউ হয়েছে। একটি হাঁস সোনার ডিম পারত প্রতিদিন একটি করে, তারপরে কারোর লোভ হলো হাঁসটাকে কিল করে একবারে ডিমগুলো বের করে নিয়ে আসা যায় কিনা করা হয়েছে। আমরা কিন্তু অ্যাজ এ স্টেক হোল্ডার উই আর নট পার্টিসিপেন্ট ইন দ্যাট গ্যাজেট নোটিফিকেশন, কিন্তু তার সেখানে যে প্রাইস ফর্মুলা এবং অন্যান্য জিনিস আসছে, আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে ডেফিনেটলি আরো রিভিউ করা দরকার। তার কারণেই সরকার এই উদ্যোগটা নিয়েছেন যে গ্যাজেটটা ক্যান্সেল করেছেন, এবং এটা একটা সাধু উদ্যোগ। সেখানে তো এটা কমিশন রিকমেন্ড করছে যে প্রাইমারি হেলথ কেয়ার শুড বি গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি এবং সিটিজেন্স রাইট। অত্যাবশ্যকীয় হিসেবে 295টি ওষুধের মূল্য নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। ব্যবসায়ীদের বাধার মুখে সে তালিকা বাতিল করে বিএনপি সরকার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে মামলার সংখ্যা দাঁড়িয়েছে 33টিতে। সর্বশেষ ইসলামী ব্যাংক থেকে 141 কোটি টাকা পাচারের অভিযোগে করা হয়েছে আরও 3টি মামলা। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে আলোচনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে বিপুল অর্থ পাচারের অভিযোগ। ইউসিবিএল সহ বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 5,000 কোটি টাকা পাচারের অভিযোগ তার বিরুদ্ধে। এবার ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে 141 কোটি টাকা পাচারের অভিযোগে জাবেদ সহ 29 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। এ নিয়ে জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রায় 600 কোটি টাকা লুটপাটের অভিযোগে 33টি মামলা হয়েছে। 141 কোটি 20 লক্ষ টাকা উত্তোলনপূর্বক বিভিন্ন ব্যাংকে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করার প্রেক্ষিতে এবং রূপান্তর করত ইউএই, ইউকে, ইউএসএ সহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আজকে 3টি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছেন। এদিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে SM আসিফ শামসের বিরুদ্ধেও মামলা করে দুদক। সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে পাবনার বেড়া পৌরসভার সাবেক এই মেয়রের বিরুদ্ধে মামলা করা হয়। সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছিল, ওনারা নির্দিষ্ট সময়ে সম্পদ বিবরণী দাখিল করেননি বিধায় তার বিরুদ্ধে আজকে নন সাবমিশনে একটা মামলার অনুমোদন করেছেন কমিশন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে চেষ্টার ত্রুটি রাখবে না ইসি। জনগণের ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সহিংসতা মুক্ত রাখতে হলে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকতে হবে। এছাড়া নারী প্রতিনিধিত্ব নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা জরুরি বলে মনে করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের প্রতিবেদন প্রকাশ ও অংশীজনদের সঙ্গে সংলাপের আয়োজন করে অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে ছিলেন নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় নির্বাচন পর্যবেক্ষকরা স্থানীয় সরকার নির্বাচন সহ ভবিষ্যতের সকল নির্বাচনে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। ইলেকশন কমিশন প্রস্তাব করতে পারে যে নারী অংশগ্রহণ বাড়াতে হবে, কিন্তু পার্টিগুলো যদি আপনার ঐক্যমত না আসে তখন কিন্তু হবে না। অনুষ্ঠানে বিএনপির এমপিরা আগামীতে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানান। এছাড়া জাতীয় নির্বাচনে ইসির ভূমিকা সমালোচনা করে বিএনপি ও জামাত। আমাদের যে আমির জামাতের সিটটা, সেই সিটে ইলেকশনের রেজাল্ট করতে গড়িমসি করা হয়েছে। বিপুল পরিমাণ পোস্টাল ভোট ইলেকশন কমিশনার বাতিল করেছেন। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত। আমাদের যে পরিমাণ সিট পাওয়ার কথা ছিল সে কাঙ্ক্ষিত সিট কিন্তু আমরা পাইনি পক্ষপাতিত্বের কারণে। একটি রাজনৈতিক দলের প্রচারণাটাই বাইরে বেশি হয়েছে, আমরা সমানভাবে প্রচারণার সুযোগটা পাইনি। আমরাও খুব বেশি নারী নমিনেশন তো আসলে দিতে পারিনি। আশা করব পরবর্তী নির্বাচনে আমরা অনেক বেশি নারীকে নমিনেট করতে পারবো। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সহিংসতার সংখ্যা থাকলেও তা বিতর্কের ঊর্ধ্বে রাখতে চায় ইসি। আমাদের অন্ততপক্ষে এটা নিশ্চিত করতে হবে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে গেট ইট গ্রান্টেড, আমাদের যা কিছু টুল আছে উই উইল এক্সারসাইজ। নমিনেশন পেলেই আই এম ইলেক্টেড, নো, দিস ইজ নট গোইং টু হ্যাপেন। ইলেকশন উইল বি ট্রান্সপারেন্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে এক অনন্য নির্বাচন দাবি করে কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচন প্রক্রিয়াকে সাশ্রয়ী করতে ভোটার সচেতনতার বিকল্প নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি যদি কোনো কারণে অনন্য হয়ে থাকে, এটা হচ্ছে ল্যাক অফ ভায়োলেন্সের জন্য। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আগামী 1 সেপ্টেম্বর থেকে মেয়াদি ও চলতি হিসাব থেকেও টাকা উত্তোলন করতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুর্দশাগ্রস্ত 5 ব্যাংকের সমন্বয়ে গঠন করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক। এদিকে সকালে ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সাথে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান শিকদার। এ সময় গভর্নর মোস্তাকুর রহমান দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরুর নির্দেশ দেন। আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট না রাখার প্রস্তাব করেন ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। গভর্নর বলেন, মুনাফা সহ অর্থ ফেরতের ব্যবস্থা করতে হবে। সভায় জানানো হয় 29 ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হচ্ছে।
অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন তাই সঠিক, অর্থাৎ হেয়ার কাট বাতিল করা। ব্যক্তি পর্যায়ে যাদের চলতি অ্যাকাউন্ট রয়েছে, মেয়াদি অ্যাকাউন্ট রয়েছে এবং সঞ্চয় হিসাব রয়েছে, তারা যদি এই অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করতে চায়, তবে তারা মূল যে অ্যামাউন্টটি আসলে রেখেছিল সেই অ্যামাউন্টটা সম্পূর্ণভাবে উত্তোলনের সুযোগ পাবে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই মুহূর্তে কথা বলছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সর্বশ্রেষ্ঠ আদর্শ। আজকে বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার করছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তার বিদায়ের ভাষণে মানব মর্যাদা, সম্মান, ভাতৃত্ব, ন্যায় বিচার, পারস্পরিক অধিকারের যে মহান শিক্ষা উচ্চারিত হয়েছিল, তা আজও সমগ্র বিশ্বে মানব জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। দর্শক, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কথা বলছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে ছিলাম। ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে নজিরবিহীন নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের আয়ের উৎস বা নেটওয়ার্ক চিহ্নিত করে আরোপ করেছে কঠোর বিধিনিষেধ। যে কোনো দেশ বা কোম্পানির সাথে বাণিজ্য বন্ধে জোরালো অর্থনৈতিক অভিযানের পরিকল্পনাও করা হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যর্থ প্রচেষ্টা আখ্যা দিয়েছে ইরান। বিকল্প পরিকল্পনা প্রস্তুত দাবি করে তেহরানের সাফ জবাব, একঘরে করে দেওয়ার দিন শেষ। দশকের পর দশক নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানের ওপর আরও একবার যুক্তরাষ্ট্রের অবরোধের ঘোষণা। এবার ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি কোণঠাসা করে দেওয়ার প্রত্যয় মার্কিন প্রশাসনের। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। জানিয়েছেন, ইরানের টিকে থাকার জন্য প্রয়োজনীয় প্রতিটি অর্থনৈতিক লাইফলাইন বিচ্ছিন্ন করে দেয়া ওয়াশিংটনের লক্ষ্য। এটি মূলত ইরানের বর্তমান সরকারের অর্থনৈতিক লাইফলাইন ধ্বংসকারী পদক্ষেপ। আপনারা নিষেধাজ্ঞার এক নতুন ঢেউ দেখতে পাবেন। মার্কিন ট্রেজারি বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী তেহরানের উপর চাপ বৃদ্ধির লক্ষ্যে দেশটির বিমান চলাচল, ডিজিটাল সম্পদ, স্বর্ণ, জাহাজ চলাচল এবং প্রযুক্তি, এই 5টি খাতকে অবরোধের অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন অর্থমন্ত্রীর হুঁশিয়ারি, কোনো দেশ ইরানের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন না করলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে। আমরা অপারেশন ইকোনমিক আউটকাস্ট শুরু করছি, যার উদ্দেশ্য হলো ইরানি সরকারের সামনে থাকা বাকি সব বিকল্প বন্ধ করে দেয়া। প্রেসিডেন্ট বিশ্ব নেতাদের ফোন করে ইরানের বর্তমান সরকারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সুনির্দিষ্ট আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। নতুন নিষেধাজ্ঞা আরোপ ওয়াশিংটনের আরেকটি ব্যর্থ পদক্ষেপ হতে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন ইরানি অর্থমন্ত্রী। তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েও প্রতিবারই ব্যর্থ হয়েছে। মনে হচ্ছে তারা আরো একটি ব্যর্থতার পথে পা বাড়াতে চাইছে। অনেক আগেই ধারণা করেছিলাম এমন কিছু হতে পারে। আমরা জানি কিভাবে এই গেম খেলতে হবে। 2 বছরের একটি পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত। এক ঘরে করে দেওয়ার যুগ শেষ। চীন ও রাশিয়ার মতো কয়েকটি দেশ অবশ্য আগেই যুক্তরাষ্ট্রের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। সন্ত্রাসবাদী পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের দীর্ঘ 45 দিনের পর্যালোচনা শেষে যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেয় মার্কিন কমার্স, স্টেট এবং ট্রেজারি ডিপার্টমেন্ট। বাতিল করা হয়েছে সিরিয়া প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন আল নুসরা ফ্রন্টের উপর থেকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমাও। ঐতিহাসিক এই সিদ্ধান্তের ফলে ব্যাপক বৈদেশিক লেনদেন ও অর্থনৈতিক বিকাশের পথে হাঁটবে দামেস্কো। পরিবর্তিত হবে সিরিয়ার ভাগ্য। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট শারা। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।